স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। জানাবো খবরের বিস্তারিত। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে গেল রাত থেকে আজ পর্যন্ত ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দেওয়া হয় বাড়িটিতে। ব্যবহার করা হয় ৩টি এক্সকাভেটর। ভাঙচুর করে আগুন দেওয়া হয় ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও। উদ্দেশ্য একটাই, আর যেন কোনো স্বৈরশাসক মাথাচাড়া দিয়ে শোষণ করতে না পারে এই জাতিকে। বুধবার রাতের পর বৃহস্পতিবার ভোর থেকে আবারও শুরু হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ। ভেঙে ফেলা হয় বাড়িটি। অবশ্য দুপুর ১২টার পর ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয় এক্সকাভেটর ও বুলডোজার। বিক্ষুব্ধ ছাত্র জনতা খুলে নিয়ে যায় ভবনের ইট, রড, গেট যে যা পেয়েছেন। দম্ভের পতনের স্মৃতি হিসেবেই এসব নিয়েছেন কেউ কেউ। প্রধানমন্ত্রী সরকার ছিল ১৫ বছর ধরে আমাদের বাংলাদেশ শাসন করছে, মানে বাংলাদেশ চুষে খেয়েছে এক কথায় যদি বলা চলে। সবকিছু করছে, এমন কিছু করে নাই যে তিনি বাংলাদেশ সরকারের সাথে করে নাই বা বাংলাদেশকে করে নাই। যুগে যুগে যারা জুলুম করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, তাদের পরিণতি এটাই হয়েছে। যত শাসনামল দেখেছি, শেখ হাসিনার মতো জালিম শাসক কাউকে দেখিনি। এর আগে বুধবার রাতে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হবার ৬ মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্চ ট্যুর, ধানমন্ডি ৩২, বুলডোজার মিছিলের মতো আরও কিছু কর্মসূচির ডাক দেয় ছাত্র জনতা। সেদিনই রাত ৯টার কথা উল্লেখ করা থাকলেও ৮টা থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে জড়ো হতে থাকে বিক্ষুব্ধরা। ভেঙে ফেলা হয় বাড়ির মূল ফটক। শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। স্বৈরাচার, ফেসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগানে ভাঙচুর চালানো হয় শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ। ধানমন্ডি ৩২ নম্বরে আগুন ভাঙচুরের পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। ভাঙা হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের বাসভবন ও দলীয় কার্যালয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে, ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দিতে চান তারা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাঙচুর করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাড়ি। দ্বিতল ভবনে ঢুকে ভেতরে থাকা আসবাবপত্র ছুঁড়ে ফেলা হয়, দেয়া হয় আগুন। এ সময় তার ছোট ভাই আব্দুল কাদের মির্জার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ওবায়দুল কাদের বিগত ১৬ বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন। এই স্বৈরাচারের থেকে এই শিক্ষাটুকু নিয়ে অন্তত আগামী রাষ্ট্র পরিচালনা করবে। রাজশাহীর বাঘায় দুপুর ১২টার দিকে হামলা হয় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে। ভাঙচুরের পর দেয়া হয় আগুন। প্রায় একই সময়ে ভাঙা হয় রাজশাহী কলেজের বঙ্গবন্ধু মুরাল। বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয় শেখ মুজিবুর রহমানের মুরাল। মুছে দেয়া হয় 4টি হলের নাম। এছাড়া পুঠিয়ায় রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জে ডিসি, এসপির কার্যালয় চত্বর ও আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের 3টি প্রতিকৃতি ভাঙচুর করেছে বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা। বিচার ব্যবস্থা যেন পক্ষপাতদুষ্ট না হয়, সেজন্য এসব অপসারণের কথা জানান তারা। ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের মুরাল এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাড়িতে ভাঙচুর ও আগুনের ঘটনা বেশি ঘটে বুধবার রাতে। এটি খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাসভবন শেখ বাড়ি। বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘোষণা দিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এরপর 2টি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। মধ্যরাতে ভাঙা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের মুরাল কালজয়ী মুজিব। শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের 6 মাস পেরিয়ে গেলেও প্রশাসন এসব অপসারণের পদক্ষেপ নেয়নি। বরিশাল নগরের কালীবাড়ি রোডে গুড়িয়ে দেয়া হয়েছে আবুল হাসানাত আবদুল্লার বাড়ি। এখানে ভাঙচুর শেষে বুলডোজার নিয়ে যাওয়া হয় নগরীর বগুড়া রোডে। গুড়িয়ে দেয়া হয় আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমুর দ্বিতল ভবন। ভোলায় বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তুফাইল আহমেদের বাসভবন প্রিয়কুটিরে ভাঙচুর চালানো হয়। এ সময় ভবনের ভেতরে বাইরে আগুন দেয়া হয়, চলে লুটপাট। পিরোজপুরের সাবেক এমপি AKM আওয়াল, তার ভাই সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
কুষ্টিয়ায় ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসভবন। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে ভিড় করেন উৎসুক জনতা। কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আফম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। এছাড়া কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন, জেলা পরিষদ এবং সদর উপজেলা প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। একই সময়ে শহরের হাসাননগরে ডঙ্কাশাহার মাজারের স্থাপনা ভেঙে দেয়া হয়। চুয়াডাঙ্গা ডিসি চত্বরে শেখ মুজিবুর রহমানের মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুরাল ভেঙে গুড়িয়ে দেয়া হয়। পরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলক খুলে ফেলা হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের মুরাল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ হাসিনার নামফলক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে উল্লাস করেন বৈষম্য বিরোধীরা। এছাড়া সাবেক মেয়র উমা চৌধুরীর বাসভবনেও আগুন দেয়া হয়। অন্যদিকে টাঙ্গাইল এবং মাদারীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে ছাত্র জনতা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের শামীম ওসমানের পৈতৃক বাড়ি বাইতুল আমান ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী সাবিত আল হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাবিত, গতকাল থেকে এই ধরনের ভাঙচুর দেখছি আমরা, আজ নারায়ণগঞ্জে কি পরিস্থিতি দেখছেন আপনি? আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের কাসারা বাইতুল আমান ভবনের সামনে, যেটি ঠিক এখন থেকে 1 ঘন্টা পূর্বে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যা 7টার দিকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে এসে ফেকু নিয়ে এসে এই বাইতুল আমান ভবনে হামলা চালায় এবং এখানে বাইতুল আমান ভবনটি ভেঙে ঘুরিয়ে দেয়। এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনো এখানে ভাঙচুর চলছে এবং এই ভাঙচুরের এখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখানে উৎসুক জনতা তারা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনো ভেতর দিয়ে এখানে ভাঙচুর চলছে। এর আগে আজ সকালে নারায়ণগঞ্জের জেলা পরিষদের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়া হয়। একই সাথে জেলা পরিষদের কার্যালয়ের নিচতলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্নারটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন যেটি দেখতে পাচ্ছেন যে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শামীম ওসমানের পৈতৃক বাড়ি বাইতুল আমান। এই বাইতুল আমানটি 1939 সালে শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী নির্মাণ করেছিলেন এবং পরবর্তী সময় শামীম ওসমানের বাবা একেএম শামসুজ্জোহা এই বাড়ি থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। পরবর্তীতে শামীম ওসমান এই বাড়িটি আওয়ামী লীগের জন্মস্থান বলে প্রচার করে নারায়ণগঞ্জে এক প্রকার ত্রাস তৈরি করেছিল এবং এই ত্রাসের কারণে পুরো নারায়ণগঞ্জ কিন্তু আওয়ামী লীগের বদলে ওসমান লীগে তিনি পরিচালনা করেছিলেন এবং দিনের পর দিন তিনি এই কার্যক্রম চালিয়ে গেছেন। আওয়ামী লীগের জন্মস্থান বলে তিনি দিনের পর দিন এখানে এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করতেন। দিনের পর দিন এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনেক সময় তার আসলে জিম্মি হয়ে থাকতেন। এমন একটি পরিস্থিতির কারণে কিন্তু মানুষ কিন্তু সংক্ষুব্ধ ছিল এবং মানুষ কিন্তু তারা প্রতিকার চাচ্ছিল। আর গতকালকে ধানমন্ডি 32-এ হামলার পর 32-এ ভাঙচুরের পর থেকে এখানকার মানুষের যে উদ্দীপনা ক্ষোভটা ছিল সেটা কিন্তু আজ সন্ধ্যায় তার প্রকাশ করলো এবং মানুষ জনে জনে এখানে দলবদ্ধভাবে এসেছে সন্ধ্যা 7টা থেকে এখানে ভাঙচুর চালিয়েছে এবং পুরো ভাঙচুরের অংশ বসে যা আছে সেগুলো নিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে অত্যাচার এতদিন চালিয়েছে সেই অত্যাচারে যে ভাঙচুর করা হয়েছে তার প্রতীক তারা আসলে নিয়ে যেতে চান এবং মানুষ কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ এখানে। সাবিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী সাবিত আল হাসান যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য বিবৃতি বন্ধে হস্তক্ষেপ চাওয়া হয়েছে দিল্লির। এই ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। শেখ হাসিনার ভাষণের খবরে বুধবার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, যার রেশ রয়ে গেছে এখনো।
এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলা হয়, ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। সরকার আশা করে ভারত তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত হতে না দেওয়ার পাশাপাশি শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবে না। অন্তর্বর্তী সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না বলেও জানানো হয় বিবৃতিতে। এ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টাও। এ ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারত, ঘটেনি। কিন্তু শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য বিবৃতি বন্ধে হস্তক্ষেপ চাওয়া হয়েছে দিল্লির। তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। এদিকে এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে শেখ হাসিনাকে প্ল্যাটফর্ম দেয়া হচ্ছে না বলে দাবি করেন ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অর্থ অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটি বলছে, বিদেশ সফরে শেখ হাসিনার বিশাল বহরের পেছনে গেল 5 বছরে প্রায় 200 কোটি টাকা খরচ হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এছাড়া সরকারি অর্থ ব্যয়ে লবিস্ট নিয়োগ করে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া ডক্টরেট ডিগ্রি নেওয়ার অভিযোগ রয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদেশ সফরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক উড়োজাহাজে যেতেন। 2019 থেকে 24 পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 250 কোটি টাকা খরচে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করে। দুদক জানায়, গত 5 বছরে শুধু শেখ হাসিনার বহরের পেছনে প্রায় 200 কোটি টাকা সরকারি অর্থের অপচয় হয়েছে। সংস্থাটি আরও জানায়, টানা 16 বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি বছর জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দেন তিনি। প্রতিবারই যুক্তরাষ্ট্রে নিয়ে যেতেন বিশাল বহর। এতে অপ্রয়োজনে সরকারি বিপুল অর্থের অপচয় হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি নেওয়ার তথ্য রয়েছে। সরকারি অর্থে লবিস্ট নিয়োগ করে ত্রিপুরা, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় এবং বেলজিয়াম থেকে ডিগ্রি নেওয়ার গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানান তিনি। জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে 3টি বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, অন্তর্বর্তী সরকারের সময়েও সরকারি অর্থ অপচয় করে বিদেশ ভ্রমণের অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। অবশ্যই সেটা যাচাই করা হবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে সেটা জানা যায়নি। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত শাওনের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। আমি বললাম তো ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে। ভাই আমার কল ঢুকেছে এখন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ৬,৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এই আদেশ দেয়।
একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ের প্রতিবাদে হাইকোর্টে বিক্ষোভ করেন চাকরিচ্যুত শিক্ষকরা, পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ৬,৫৩১ প্রার্থীর নিয়োগ বাতিল করে রায় দিতে পারে হাইকোর্ট। এমন খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করতে থাকেন তারা। পরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব বেঞ্চ সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেয়। একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় আদালত। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রায়ের পর ক্ষোভ প্রকাশ করেন কোটা পদ্ধতিতে শিক্ষক নিয়োগে উত্তীর্ণরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। আমাদের মেডিকেল হয়ে গিয়েছে, আমাদের কাগজপত্র জমা হয়ে গিয়েছে, আমাদের সমাজে সবাই জানে যে আমরা সুপারিশ প্রাপ্ত। আমাদের আশ্বাস দিয়েছে আমাদের ৬,৫৩১ জনকে নিয়োগ বহাল থাকবে, সেখানে কেন আমাদের এই রায় দেওয়া হলো? এর আগে ১৯শে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। কিছুদিন আগেই কার্যকর হলো গাজায় যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের হামলা কাগজে কলমে বন্ধ হলেও উপত্যকাটি নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে এখনও শঙ্কা কাটেনি। এরই মধ্যে গাজার বাসিন্দাদের স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নিতে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা প্রত্যাখ্যান করেছেন সেখানকার মানুষ। বলছেন, মরতে হলে মরবেন, কিন্তু কোনোভাবেই ছাড়বেন না গাজা। ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে ২ বছর বয়সী রাশাদ মানসুরকে নিয়ে ফিলিস্তিনের তৎকালীন শহর বায়েত দারাস ছেড়ে আসতে বাধ্য হন তার বাবা মা, ভাই বোন ও স্বজনরা। এরপর গাজার খান ইউনিসে একে একে কেটে গেছে ৭ দশক। এবার দ্বিতীয়বারের মতো রক্তক্ষয়ী যুদ্ধের বিভীষিকার সাক্ষী হলেন ৮০ ছুঁই ছুঁই রাশাদ মানসুর। খান ইউনিস থেকে বাস্তুচ্যুত হয়ে ছেলে, পুত্রবধূ ও ৪ নাতি নাতনি সহ আশ্রয় নিয়েছেন রাফার শরণার্থী শিবিরে। এবার গাজাকে দখলে নেয়ার পাশাপাশি বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় নিজ ভূমে অস্তিত্ব নিয়ে আতঙ্ক ঘিরে ধরেছে তাদের। বলছেন, মৃত্যু ছাড়া কেউ তাদেরকে অন্য কোথাও সরিয়ে নিতে পারবে না। আমরা এখানেই থাকছি, নিজ ভূমি ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। ট্রাম্পের সব নির্দেশনা প্রত্যাখ্যান করছি। আমরা ফিলিস্তিনেই মরব, এটি আমাদের ভূমি, এই দেশ আমাদের জন্য জীবন। যদি চলে যেতেই হয় তাহলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। কেবল রাশাদ নন, এমন দাবি সব বয়সী ফিলিস্তিনিদের। গাজা উপত্যকাকে ঘিরে হামলা, হুমকি, এত কিছুর পরেও নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন তারা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ভূমিটিকে টিকিয়ে রাখব। শিশু যেমন মায়ের কাছে খাবার ও পানির জন্য অপেক্ষা করে, ঠিক তেমনি নিজ ভূমিতে ফিরে আসার জন্য অপেক্ষা করেছি ১.৫ বছর। এখান থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না। এমন পরিস্থিতির মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, গাজায় মার্কিন সেনাবাহিনী পাঠানোর সম্ভাবনা রয়েছে, আর এ পদক্ষেপ গ্রহণে পেন্টাগন প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির ২০ লাখেরও বেশি বাসিন্দার অস্থায়ী আবাসন সহ খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএল ফাইনালে বরিশাল ডেরায় বিদেশিদের গরম। তুলনামূলক বিদেশি কোটায় অনেকটাই পিছিয়ে চট্টগ্রাম। লোকাল পারফর্মারে দুদল অনেকটা সমান হলেও অভিজ্ঞতায় এগিয়ে থাকবে বরিশাল। বিপিএল ফাইনালে কার দিকে থাকছে স্পটলাইট, দেখে নেওয়া যাক প্রতিবেদনে। ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংস, কার হাতে উঠছে বিপিএলের শিরোপা? বরিশালের দ্বিতীয় নাকি চিটাগংয়ের প্রথম, সেটা দেখতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। দুই দলের এই বিপিএলে দেখা হয়েছে মোট ৩ বার, যেখানে 2 বার জয় তামিমদের। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে বরিশাল। ইমনরা এবার প্রতিশোধটা নিতে পারবে তো?
প্রতিশোধ নিতে কঠিন একটা পরীক্ষার সামনে পড়তে হবে চিটাগংকে, কেননা শক্তিমত্তায় অনেক এগিয়ে বরিশাল। পারফর্মারের সংখ্যাটাও অনেক বেশি। মায়ার্সের মতো বিদেশিদের দিকে তাকালে পার্থক্যটা আরও পরিষ্কার। ডেভিড মালান যে কয়টাই খেলেছেন বেশিরভাগ ম্যাচেই নজর কেড়েছেন নিজের পারফরমেন্সে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী প্রথম কোয়ালিফায়ার খেলেই নিয়েছেন 5 উইকেট। আবার ফাইনালের জন্য উড়িয়ে আনা হয়েছে জিমি নিশামকে। শিরোপার লড়াইয়ে এদের দিকেই থাকবে স্পটলাইট। দুদলেই আছে লোকাল পারফর্মার, তবে অভিজ্ঞতার ঝুলিতে এগিয়ে বরিশাল। ক্যাপ্টেন তামিমের সাথে মুশফিক রিয়াদ, আর সাইলেন্ট কিলার তো বিগ ম্যাচেরই প্লেয়ার। সাথে তাওহিদ হৃদয় জ্বলে উঠলে কি হতে পারে তা তো চিটাগং টের পেয়েছে প্রথম কোয়ালিফায়ারেই। অন্যদিকে ফাইনালের আগে নতুন কোনো বিদেশি আনেননি চিটাগং। খাজা নাফে, গ্রাহাম ক্লার্কের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের। সাথে হুসাইন তালাত এবং বিনোরা ফার্নান্দোর উপর আস্থা বন্দরনগরীর দলটার। তবে মূল স্পটলাইটটা থাকবে শামীম পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমনের দিকে। এই দুই বাহাতি যে কোনো প্রতিপক্ষকেই চিন্তায় ফেলতে সক্ষম। পুরো আসরেই 360 ডিগ্রি শট খেলে নজর কেড়েছেন শামীম। ফাইনালের আগেও তাই শামীমকে নিয়ে বেশি ভাবতে হচ্ছে বরিশালকে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 14 বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দল পাচ্ছেন 21 পদক। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে 21 পদক 2025-এর মনোনীতদের নাম ঘোষণা করা হয়। এবছর মরণোত্তর পুরস্কার দেয়া হয়েছে শিল্পকলার চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া এবং সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ, শহীদুল জহির। এছাড়াও সঙ্গীতে ফেরদৌসারা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, গবেষণায় মইদুল হাসান 21 পদক পাচ্ছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে। 21 বইমেলার ষষ্ঠ দিনে বইপ্রেমীদের ঢল নেমেছিল মেলা প্রাঙ্গণে। বিকেল থেকে রাত পর্যন্ত বাঙালির প্রাণের মেলায় ছিল উৎসব মুখর। লেখক, পাঠক, প্রকাশকদের পদচারণায় মুখরিত ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান। ষষ্ঠ দিনে দুপুর থেকেই জমে উঠেছিল অমর 21 বইমেলা। বিকেল গড়াতেই তা পরিণত হয় বই প্রেমীদের মিলন মেলায়। প্রকাশকরা জানান, এবারের বইমেলায় তরুণরা প্রাধান্য দিচ্ছেন অনুবাদমূলক ও ঐতিহাসিক বইগুলোকে। 21 মেলাটাকে সামনে রেখে আমাদের কাজ হয়। পলিটিক্যাল বই চাচ্ছে, তারপর জুলাই বিপ্লবী বই হলে ওই বই চাচ্ছে, অনুবাদের বই অনেকে চায়। এখন পাঠকদের চাহিদার ভিন্নতার কথা মাথায় রেখে লেখকরাও চেষ্টা করছেন নতুন ধারার কাজ করার। আমি বইটা প্রকাশ করার আগে আমি একটা টিজার প্রকাশ করেছি আমার বইয়ের, তো ওইটা এত ভালো সাড়া পড়েছে এবং সবাই এত পছন্দ করেছে ভিজুয়ালটা, যে কারণে আসলে বইটা অনেক বেশি সবাই পছন্দ করছে। বর্তমান প্রজন্মের যে পাঠক, তারা ঘুরে ফিরে সেই ক্লাসিক্যাল বই, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, তারাশঙ্কর, তারা আবার সেগুলি খুঁজছে, কারণ এগুলি চিরায়ত বই। বিকেল গড়িয়ে সন্ধ্যা, মানুষের সমাগমে সরব হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বই না কিনলেও পরিবার নিয়ে শুধুমাত্র ঘুরতেও আসছেন কেউ কেউ। হুমায়ুন আহমেদের স্যারের বই নিতে দেখতেছি, তো দেখা যাক, যদি ভালো লাগে আজকে বই নিব। ও আসলে বই খুব পছন্দ করে, কিন্তু আমার এতটা পছন্দ না, আমার ঘুরতেই বেশি ভালো লাগে। সপ্তাহের শেষ কর্মদিবসে জমে উঠেছে বইমেলা। পাঠক এবং লেখকের সমাগমে এই মেলা পরিণত হয়েছে একটি মাসব্যাপী উৎসবে। দোকান ঘুরে ঘুরে দর্শনার্থীরা খুঁজে বেড়াচ্ছেন নিজের পছন্দের বই, কেউ বা শুধুমাত্র ঘুরতে আসার জন্যই বেছে নিয়েছেন মেলা প্রাঙ্গণকে। মাঞ্জু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, 21 বইমেলা, ঢাকা। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা দায় মুক্তি। আগামী 7 ফেব্রুয়ারি দেশ জুড়ে মুক্তি পাচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমাটি। সরকারি অনুদানের সিনেমা দায় মুক্তি। সামাজিক ঘরানার এই চলচ্চিত্রে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। দায় মুক্তি চাই না। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী 7 ফেব্রুয়ারি। বৃক্ষগুলো কেটে ফেলার জন্য সামাজিক আন্দোলন হওয়া দরকার। জসিমউদ্দিন প্রযোজিত এই চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে নানা তথ্য জানান শিল্পী ও কলাকুশলীরা। তাই কালো টাকা দিয়ে এই সাদা বনের মানুষটাকে কিনতে এসেছি। বাবা মাকে নিয়ে এক ধরনের ভীষণ রকম একটা দায়িত্ব মনে করে, হেভি দায়িত্ব মনে করে সন্তানরা।
এবং সেখান থেকে ইদানিংকালে যেটা হচ্ছে মডার্ন টেকনোলজিতে মানুষ আলাদা থাকার একটা প্রবণতা ভীষণভাবে দেখা যায় মানুষের মধ্যে, কিন্তু সেটা ঠিক না। যে বাবা মা কাছে থাকাটা যে কত উপকারী এবং কত যে ভালো, সেটা এই ছবিতে সেটাই বোঝানো হয়েছে যে বাবা মা কী জিনিস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 7 তারিখে আমাদের ছবিটা দেখার জন্য। দায়মুক্তি একটি সামাজিক ছবি, একটি পারিবারিক ছবি। দায়মুক্তিতে প্রেম আছে, গল্প আছে, পরিবার আছে, সব কিছুই আছে। এখানে আসলে দর্শকের সবারই কম বেশি অনেকেরই জীবনের সাথে মিলে যাবে অনেক কিছু, তো এই জন্য দায়মুক্তি দেখতে আসবে দর্শক। সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক ও সামাজিক গল্পের চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন 21শে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত, দিলারা জামান, সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত সহ আরও অনেক গুণী শিল্পী। নাগরিক বাস্তবতায় বৃদ্ধ বাবা মাকে দূরে ঠেলে দেওয়ার এক করুণ বাস্তবতা ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা। আমেরিকার সঙ্গীত ও বিনোদন ম্যাগাজিন বিলবোর্ডের সর্বোচ্চ ভোট পেয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম গায়িকা জেনি। তার একক অ্যালবাম রুবির লাভ হ্যাংওভার গানটি প্রকাশের পর রীতিমতো আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলতি সপ্তাহে প্রকাশ পাওয়া সকল গান নিয়ে একটা ভোট নিয়েছে বিলবোর্ড। এতে সর্বোচ্চ অবস্থান নিয়ে প্রায় 69% ভোট পেয়েছে লাভ হ্যাংওভার। দ্বিতীয় অবস্থানে থাকা দ্য উইকেন্ডের হারি আপ টুমরো পেয়েছে 15% ভোট। কে-পপ গানের শ্রোতাদের ছাপিয়ে অন্য শ্রোতাদের মধ্যেও জেনির এই ইংরেজি গানটি ছড়িয়ে পড়েছে। গানের র্যাপ অংশে গলা মিলিয়েছেন মার্কিন গায়ক ডমিনিক ফাইক। রোমান্টিক এই গানে জেনির সাথে দেখা গিয়েছে আমেরিকান অভিনেতা চার্লস মিল্টনকে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।